2011 11ই ডিসেম্বর আম্মাসাই তার মেয়েকে বলে যে তুমি রান্নাবান্না করে রেখো, দুপুরবেলা আমি কাজ থেকে ফিরে তোমার সাথেই লাঞ্চ করব। কিন্তু ওই যে আম্মাসাই সকালবেলা 10:30টার সময় বেরোলো, তারপর লাঞ্চের টাইম পার হয়ে গেছে, ইভিনিং পার হয়ে গেছে, রাত্রেবেলাও যখন আম্মাসাই ফেরত আসে না, পরের দিন তার মেয়ে থানাতে গিয়ে একটা কমপ্লেইন করে আসে যে তার মা আগের দিন 10:30টার সময় একটা কাজের জন্য বেরিয়েছিল। এবার পুলিশ তাকে বলে যে কোন কাজের জন্য বেরিয়েছিল। এবার আম্মাসাইয়ের মেয়ে বারবার বলে যে আমি ঠিকঠাক জানি না যে মা কোন কাজে বেরিয়েছিল, মা হয়তো বাবার সাথে দেখা করতে গেছিল। এবার পুলিশ এই আম্মাসাইয়ের যে হাজব্যান্ড আছে তাকে ধরে নিয়ে আসে এবং নিয়ে এসে বলে যে তুমি তোমার ওয়াইফকে কোথায় গায়েব করেছো সেটা বলো। এই আম্মাসাই আর তার হাজব্যান্ডের একটা প্রবলেম চলছিল, তাদের মধ্যে ডিভোর্স তো হয়ে গেছিল। আম্মাসাইয়ের হাজব্যান্ড অন্য একটা জায়গায় বিয়ে করে সেখানে সংসার করছিল, কিন্তু আম্মাসাই চাইছিল যে এত বছর সে যে সাফার করেছে সেই সাফারিংয়ের জন্য তার হাজব্যান্ড অন্তত তাকে কিছু দিক, যাতে সে আর তার মেয়ে অন্তত খেয়ে বড়ে বাঁচতে পারে। যাই হোক, এই দাবিটা নিয়ে আম্মাসাই আর তার হাজব্যান্ডের মধ্যে যেহেতু প্রবলেম চলছিল, পুলিশ আম্মাসাইয়ের হাজব্যান্ডকে বেশ ভালো মতন ইন্টারোগেট করে। কিন্তু আম্মাসাইয়ের হাজব্যান্ড বলে যে আমার সাথে বেশ কয়েকদিন ধরে আম্মাসাইয়ের কোনো কথা হয়নি, তবে এটা ঠিক যে আম্মাসাই আমার কাছ থেকে বেশ কিছু জিনিস ডিমান্ড করেছিল এবং সেই জিনিসগুলো আমি ফিল না করলে সে কোর্টে যাবে, আমার নামে কেস করবে, এই সমস্ত কিছু বলে বারবার হুমকি দিচ্ছিল। কিন্তু আমি সত্যি সত্যিই জানি না যে আম্মাসাই কোথায় গেছে। পুলিশ খোঁজাখুঁজি করে আম্মাসাইকে অনেক, কিন্তু আম্মাসাইয়ের কোনো খোঁজ এই পুলিশ পায় না এবং আস্তে আস্তে এই কেসটা একটা কোল্ড কেস হয়ে যায়। 2011 থেকে আমরা একটু ব্যাকে যাই, 2010 সাল। এক ব্যবসায়ী যার ভালো মতন একটা কনস্ট্রাকশনের ব্যবসা আছে, যার একটা ফ্যামিলি আছে, সে কাজের জন্য একদিন একটা জায়গায় যায়, বাড়িতে বলে যায় যে দুপুরে এসে লাঞ্চ করব। কিন্তু মানিভেল সেই ব্যবসায়ী সে আর বাড়ি ফেরত যায়নি। আর বাড়িতে যখন সে ফেরত যায়নি তখন তার বউ বাচ্চা সবাই চিন্তা করতে থাকে। তারা থানাতে যায়, কমপ্লেইন করে এবং এই কমপ্লেইনের মারফতেই পুলিশ নানান জায়গায় তদন্ত করে। কিন্তু সেই সমস্ত তদন্ত করার পরেও তারা কোনো ক্লু পায় না। তারা তাদের লিস্টে এই মানিভেলকে একটা মিসিং পার্সন হিসেবে দেখিয়ে দেয় এবং এই কেসটাও আস্তে আস্তে একটা কোল্ড কেস হয়ে যায়। মানিভেলের খোঁজ কোনো মতে আর পুলিশ পায়নি। তারপর আমরা আর একটু ব্যাকে যাই, সালটা ছিল 1986। বিশালক্ষী বলে এক নারী, যে একটা সরকারি চাকরি করত, যে বিয়ে করেনি, সে তার এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে থাকতো। তো একদিন সকালবেলা তার ফ্যামিলি মেম্বাররা দেখে যে এই বিশালক্ষী সে বাড়িতে নেই। এবার সে গেল তো কোথায় গেল, আশেপাশে আত্মীয়দের মধ্যে তারা খোঁজ খবর নেয়, কিন্তু খোঁজ খবর নেওয়ার পরেও বিশালক্ষীর কোনো খোঁজ খবর তারা পায়নি। এবার তারা ভাবে যে এই বিশালক্ষী মনে হয় সংসার ত্যাগ করেছে। এই বিশালক্ষী প্রচণ্ড ধর্ম মানত এবং সেই ধর্ম মানার জন্যই সে নানান সময় ধর্মস্থানেও যেত। তো সেই ক্ষেত্রে সেইটা ভেবে এই বিশালক্ষীর ফ্যামিলি তার ব্যাপারে তেমন আর খোঁজ খবর নেয়নি। কিন্তু এই যে 1986 আছে, 2011 আছে এবং 2010 আছে, তিনটে মিসিং কেস। এই তিনটে মিসিং কেস ওপেন হতে চলেছিল 2013 সালে। সেটাও একটা অদ্ভুতভাবে 2013 নভেম্বর মাস। আরটি রাজভেল এবং তার ওয়াইফ মোহনা দুজনেই লয়ার। তারা কোয়েম্বাটুরের একটা ল্যান্ড রেজিস্ট্রি অফিসে যায় এবং সেখানে গিয়ে আরটি রাজভেল তার ওয়াইফের নামে একটা জমি রেজিস্ট্রি করবে বলে অ্যাপ্লিকেশন করে। কিন্তু সেখানকার যে ল্যান্ড রেজিস্ট্রার আছে সে বলে যে মোহনার নামে কোনো রকমভাবেই কোনো ল্যান্ড রেজিস্টার করা যাবে না। কেন? 2011 সালে তার একটা মৃত্যুর সার্টিফিকেট বার করা হয়েছিল এবং সেখানে ক্লিয়ারলি দেখানো হচ্ছে যে মোহনা 2011 সালে হার্ট অ্যাটাকে মারা গেছে। এই জিনিসটা শুনে আরটি রাজভেল একদম অবাক হয়ে যায়, কিন্তু এই অবাক হলেও সে লজিক্যাল উপায় নেয়। সে সোজা কোর্টে একটা অ্যাপ্লিকেশন দেয় যে তার ওয়াইফের নামে একটা ভুল ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করা হয়েছে, সেইটা যেন সরিয়ে নেওয়া হয়, তার নামে একটা ল্যান্ড রেজিস্টার করবে সে। তো কোর্টও তাকে পারমিশন দিয়ে দেয় এবং ওই যে ডেথ সার্টিফিকেট আছে
সেটাকে নাল অ্যান্ড ভয়েড ঘোষিত করে দেয়। কিন্তু কোয়েম্বাটুরের যে ল্যান্ড রেজিস্ট্রি দপ্তর আছে, কোয়েম্বাটুরের যে পৌরসভা আছে যেখান থেকে এই ডেথ সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছিল, তারা ভাবে যে এইরকম বড় গাফিলতি কি করে হতে পারে। এই জিনিসটা তারা পুলিশকে বলে। পুলিশ একটা বেসিক তদন্ত শুরু করে এবং বেসিক তদন্তে তারা দেখে যে ওই যে ডেথ সার্টিফিকেট মোহনার নামে ইস্যু করা হয়েছিল সেখানে দুজন সাক্ষীর সই করা আছে। একজনের নাম হচ্ছে পালানি এবং আরেকজনের নাম হচ্ছে পোনরাজ। এদেরকে পুলিশ খুঁজে বার করে। পুলিশ এদেরকে বলে যে তোমরা যে এই ডেথ সার্টিফিকেটে অ্যাজ এ সাক্ষী হিসেবে সাইন করেছো সেটা কার দেহ ছিল। তারা প্রথমে নানান রকমভাবে গড়িমসি করে, একবার এর নাম বলছে, একবার ওর নাম বলছে, একবার বলছে মনে নেই। তারপর হঠাৎই বলে যে হ্যাঁ, আমি আগে যার আন্ডারে ড্রাইভারের কাজ করতাম সেই মনিবের ওয়াইফ মারা গেছিল, যার নাম হচ্ছে মোহনা। এবার পুলিশ তো আরও সন্দেহে পড়ে যায়। তারা বলে যে মোহনা তো এসেছিল একটা ল্যান্ড রেজিস্ট্রি করতে এবং সে যে ক্লিয়ারলি বেঁচে আছে সেটা তো কোর্ট থেকেও প্রমাণিত। তাহলে এই পেলানি এবং পোনরাজ তোমরা দুজনে বলো যে এটা কি করে সম্ভব? একটা জীবিত ব্যক্তির কিভাবে তোমরা ডেথ সার্টিফিকেটে সাক্ষী হিসেবে সাইন করতে পারো? তাদেরকে একটু ভালোভাবে ট্রিটমেন্ট দেওয়া হয় এবং এই ট্রিটমেন্ট দেওয়ার পর তারা যখন মুখ খোলে তখন সঙ্গে সঙ্গে পুলিশ চলে যায় আর.টি. রাজভেল এবং মোহনার বাড়িতে। তারা গিয়ে চমকে যায়। আর.টি. রাজভেল এবং তার ওয়াইফ মোহনা দুজনেই তাদের বাড়ি থেকে গায়েব। তাদের বাড়িতে তালা ঝুলছে। সারা রাজ্যে এদের নামে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়। সেই সময় ভারতের ফরেন মিনিস্ট্রি থেকে একটা খবর আসে, সেটা হচ্ছে এই যে আর.টি. রাজভেল আছে আর মোহনা আছে, তারা রিসেন্টলি মালয়েশিয়া যাওয়ার জন্য সেইখানকার যে দূতাবাস আছে সেখানে অ্যাপ্লাই করেছিল এবং ভিসাও ইস্যু হয়ে গেছিল। পুলিশ ভাবে যে নিশ্চয়ই এই মোহনা আর আর.টি. রাজভেলের কোনো বড় প্ল্যান আছে, তারা দেশ থেকে এই কারণেই পালাতে চাইছে। এই জিনিসটা ভেবে সমস্ত এয়ারপোর্টে তারা এদের নামে নো ফ্লাই ইস্যু করে দেয়। কয়েক মাস কেটে যায়, তাদের কোনো খোঁজ খবর নেই। হঠাৎই পুলিশের একটা সোর্সের মাধ্যমে খবর আসে যে এই আর.টি. রাজভেল এবং তার ওয়াইফ মোহনা তারা তিরুবনন্তপুরমে একটা হোটেলে আছে। সেখানে পুলিশ রেড করে, তাদেরকে অ্যারেস্ট করে থানাতে এনে জিজ্ঞাসাবাদ করে এবং থানাতে এনে যখন জিজ্ঞাসাবাদ শুরু হয় তখন আর.টি. রাজভেল এবং মোহনা বলে যে আমরা দুজন লয়ার, আমাদেরকে এইভাবে আপনারা তদন্ত করতে পারেন না। তারা আইনের নানান মার প্যাচ পুলিশকে বোঝাতে থাকে, কিন্তু পুলিশ বলে যে তোমাদের যে দুই ড্রাইভার ছিল না, তারা সমস্ত কিছুই বলে দিয়েছে তোমরা কি কি কুকর্ম করেছো। এইবার তোমরা যদি ক্লিয়ারলি না বলো তাহলে আমরা এটা ভুলে যাব যে তোমরা শিক্ষিত লয়ার। এবার মোহনা এবং আর.টি. রাজভেল বুঝতে পারে যে তারা এমন একটা ফাঁসে ফেসে গেছে যে এই ফাঁসটা তারাই তৈরি করেছিল। তাহলে ঘটনাটা জানতে গেলে আমাদের একটু পিছনে যেতে হবে। এই আর.টি. রাজভেল আর মোহনা তারা একটা সময় উড়িষ্যাতে থাকতো এবং উড়িষ্যাতে থাকাকালীন এই মোহনা ওখানে একটা চিট ফান্ডের সাথে জড়িয়ে পড়ে, অনেককে অনেক রকম স্কিম করায়। সেই স্কিমে টাকা ডবলের লোভ দেখিয়ে অনেক গরিব মানুষের টাকা আত্মসাৎ সে করে। নিয়ার অ্যাবাউট 12 কোটি টাকার ফ্রড এই মোহনা করেছিল। এইবার যখন তার এগেইনস্টে উড়িষ্যার পুলিশ তদন্ত শুরু করে, তারা ওখান থেকে পালিয়ে কোয়েম্বাটুরে চলে আসে এবং কোয়েম্বাটুরে আসার পরেও উড়িষ্যা পুলিশ তাদের পিছু ছাড়ছিল না, বারবার তাদের খোঁজ করছিল। আর.টি. রাজভেল বুঝতে পারে যে এইভাবে সে তার ওয়াইফকে বাঁচাতে পারবে না এবং ওয়াইফকে বাঁচাতে ওয়াইফকে মারতে হবে। তাহলে সে কিভাবে মারবে? এবং এই নিয়ে তার একটা মাথায় কুবুদ্ধি আসে। তার কাছে একজন নারী আসতো, সেই নারীর বয়স 45 বছর, তার ডিভোর্স হয়ে গেছে। সে তার হাজবেন্ডের কাছ থেকে কিছু টাকা পয়সা জমি জমা চায় এবং সেই দিনটা ছিল ডিসেম্বরের 11, যেদিন সে এই থেকে বেরিয়ে তার চেম্বারে আসে। তার চেম্বারে সেই নারী যখন তার সাথে এইসব ব্যাপারে কনসাল্ট করছিল তখন পিছনের দরজা থেকে তার দুই ড্রাইভার পোনরাজ এবং পালানি এসে গলায় একটা তার পেঁচিয়ে এই আম্মা সাইকে হত্যা করে এবং হত্যা করার পর তারা
একটা নাটক তৈরি করে এবং সেই নাটকে দেখানো হয় যে এই আরটি রাজভেলের ওয়াইফ মোহনা তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে গেছে এবং এই আম্মাসাইয়ের বডিটাই দেখিয়ে দেওয়া হয় মোহনার বডি হিসাবে। লোকাল একটা শ্মশানে গিয়ে তার দাহ করে দেওয়া হয়, তার একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়। এইদিকে আম্মাসাইয়ের মেয়ে জানতো না যে তার মা একটা লয়ারের সাথে কন্ট্যাক্ট করছে। অ্যাকচুয়ালি আরটি রাজভেলের একটা টার্গেট ছিল, যারা দুর্বল ছিল ইকোনমিকভাবে, যাদের আশেপাশে কেউ থাকতো না, যাদের আত্মীয় স্বজন খুব একটা বেশি ছিল না, তাদেরকে এই আরটি রাজভেল নানানভাবে ঠকাতো। কখনো জমি জমাতে ঠকাতো, কখনো টাকা পয়সা নিয়ে ঠকাতো। তো এই আম্মাসাইকে সে অনেক দিন আগেই টার্গেট করেছিল যাতে তার ওয়াইফকে মেরে দেওয়ার প্ল্যানটা একে দিয়েই কমপ্লিট করা যায়। তো যাই হোক, তার ওয়াইফ মারা গেছে, তার ডেথ সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে এবং এই ডেথ সার্টিফিকেটটা সে উড়িষ্যা পুলিশকে পাঠিয়ে দেয়। উড়িষ্যা পুলিশ ভাবে যে 12 কোটি টাকার যে স্ক্যাম করলো সেই নারী মোহনা মারা গেছে, সো কেসটা ক্লোজ তারা করে দেয়। মোহনা একদম মুক্ত। লোকাল এরিয়াতে সবাই জেনে গেছিল মোটামুটি মোহনা মারা গেছে, তো তারা সেই জায়গা থেকে অন্য একটা জায়গায় চলে যায়। সেইখানে গিয়ে তারা তাদের এই সমস্ত কুকর্ম কন্টিনিউ করে। কিন্তু 2011 এই ঘটনা ঘটানোর আগেই তারা 2010-এ আরও একটা ঘটনা ঘটিয়ে দিয়েছিল। সেটা হচ্ছে মানিভেল বলে এক ব্যবসায়ী ছিল। এই ব্যবসায়ী নানান রকম আইনি পরামর্শের জন্য এই আরটি রাজভেলের কাছে আসতো। এই মানিভেলকে সে খুব সরল সহজ সোজা ভেবেছিল। তার কাছে একটা জমি ছিল, যেই জমির উপর এই আরটি রাজভেলের বেশ লোভ ছিল এবং সেই লোভের বশবর্তী হয়েই সে তার 2 ড্রাইভার এবং আরও 4 জনকে দিয়ে এই মানিভেলকে হত্যা করায় তার চেম্বারেই। তারপর তার দেহটা একটা জায়গায় পুঁতে দেয় এবং সেই 2010 সাল থেকে মানিভেলও গায়েব হয়ে গেছিল। কিন্তু এই দুটো কেসের তদন্ত যখন পুলিশ করছে, তখন এই 2010-এ যে মানিভেল গায়েব হয়েছিল সেখানে একজনকে অ্যারেস্ট করেছিল। এই অ্যারেস্ট যাকে করেছিল তার নাম ছিল চন্দ্রা বোস। এই চন্দ্রা বোস একটা ফ্রড ছিল এবং সে ফ্রড করতো এই আরটি রাজভেলের সাথে। কিন্তু সেই চন্দ্রা বোসকে যখন পুলিশ তদন্ত করছে, সেই তদন্তের সময় চন্দ্রা বোস বলে যে আমি হচ্ছি বিশালক্ষীর সন্তান। বিশালক্ষী 2009 সালে মারা যায়। এবার এই বিশালক্ষীকে, সেই ব্যাপারে তো পুলিশ বুঝতে পারছে না। তখন চন্দ্রা বোস বলে যে 1986 সালে সে তার ক্লোজ ফ্যামিলি মেম্বারদের সাথে সম্পর্ক ত্যাগ করে আমার সাথে থাকতে শুরু করে। তার জমিটা সে 2009 সালে আমার নামে করে দেয় এবং এই জমিটা রেজিস্টার করি আমি আরটি রাজভেলের মাধ্যমে। কিন্তু পুলিশ এই বিষয় নিয়ে যখন তদন্ত করে, তখন তারা দেখতে পায় যে এই চন্দ্রা বোস সে কোনোভাবেই বিশালক্ষীর কোনো ছেলে নয়। এই বিশালক্ষী যে তার কাছে থাকতো তারও কোনো প্রমাণ এই চন্দ্রবোস তাকে দিতে পারেনি। তো এই ক্ষেত্রে পুলিশের তদন্তে বেরিয়ে আসে এই আরটি রাজভেল, মোহনা, চন্দ্রা বোস এরা মিলে 1986 সালে এই বিশালক্ষীকে মারে। তারপর দীর্ঘ সময় কেটে যাওয়ার পর 2009 সালে তার জমিটা এই চন্দ্রা বোস রেজিস্টার করে নেয় এবং সেই রেজিস্টার করতে হেল্প করে লয়ার আরটি রাজভেল এবং মোহনা। সেই সময় এই বিশালক্ষীর যেসব ক্লোজ ফ্যামিলি মেম্বার ছিল তারা আবার এই চন্দ্রা বোসের উপর একটা কেস করে দেয় যে এ কেউ না, এ বিনা কারণে এই জমিটার দাবি দাওয়া করছে। তো সেই সময় সেই কেসটা চলছিল। এবার উল্টো দিকে 2010-এ যখন মানিভেল গায়েব হয়ে যায়, তারও একটা জমি ছিল যেটার উপর আরটি রাজভেল এবং মোহনার লোভ ছিল। এবং 2013 সালে যেই সময় মোহনা নামে একটা জমি আরটি রাজভেল রেজিস্ট্রি করতে গেছিল, সেই জমিটার অ্যাকচুয়াল মালিক ছিল এই মানিভেল এবং এই জায়গাতেই মেনলি পুলিশের সন্দেহ হয়। 2013 সালে এদের প্রত্যেককেই পুলিশ অ্যারেস্ট করে কোর্টে তোলে। কোর্টে তোলার পর কোর্ট এদেরকে জেলে পাঠিয়ে দেয়। 2020 পর্যন্ত এই কেসটা চলে। সবাই ততদিন জেলেই ছিল। 2020 সালে মোহনা এবং আরটি রাজভেলকে ডবল আজীবন কারাবাস দেওয়া হয়। তার মানে তারা সারা জীবনে কোনোদিনও আর জেল থেকে বেরোতেই পারবে না। এইদিকে বাদবাকিদের আজীবন কারাবাস দেওয়া হয়। কিন্তু 2021 সালে
এই যে আরটি রাজভেলা আছে, সে প্রচণ্ডভাবেই মানসিক অবসাদে ভুগতে থাকে। জেলের মধ্যে সে তার 2 সন্তানের কথা বারবার মনে করতে থাকে, কাঁদতে থাকে, পুলিশদের কাছে রিকোয়েস্ট করতে থাকে, বেইলের জন্য অ্যাপ্লাই করতে থাকে, কিন্তু কোনো কিছুতেই সে জেল থেকে বেরোতে পারছিল না। এবং 2021-এর ডিসেম্বর মাসে সে জেলের মধ্যেই একটা গামছা দিয়ে ঝুলে পড়ে। বর্তমানে বাদবাকি যতজন এই কেসে কনভিক্টেড ছিল তারা সবাই স্টিল জেলে আছে। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং এবং কমপ্লিকেটেড ট্রু ক্রাইম স্টোরি। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম স্টোরি ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।